আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের কৌশলগত তেলের কেন্দ্র হাইফায় রকেট হামলা। স্টিল কারখানায় হামলার কঠোর জবাব দিল ইরান। এতিম কন্যার নামে ড্রোন। মার্কিন পাইলটদের আস্তানা ধ্বংসের দাবি ইরানের। ইরানের মোট ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের অর্ধেকও এখনও ধ্বংসই হয়নি। ইউক্রেন যুদ্ধে নিহত সৈনিকদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং কৌশলগত কেন্দ্র হাইফা শহরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে শহরটির তেলের অবকাঠামো লক্ষ্য করে রকেট হামলার খবরটি বিশ্ব গণমাধ্যমে বড় আলোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন যে হাইফা শহরটি শুধু ইসরায়েলের একটি সাধারণ বন্দর শহর নয়, বরং এটি তাদের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেরুদণ্ড হিসাবে পরিচিত। এবং এখানে বড় ধরনের কোনো আঘাত লাগার অর্থ হল দেশটির অভ্যন্তরীণ অর্থনীতি এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী গভীর রাতে হঠাৎ করেই সাইরেনের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর, এবং এর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি রকেট শহরের উপকণ্ঠে এবং শিল্প এলাকায় আঘাত হানে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট প্রতিহত করতে সক্ষম হলেও কিছু রকেট শেষ পর্যন্ত কৌশলগত পয়েন্টগুলোর কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে, এবং এতে করে স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রতিদিনই নতুন নতুন মোড় নিচ্ছে, এবং হাইফাতে এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দামে কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে এখন অর্থনৈতিক বিশ্লেষকরা চুলচেরা বিশ্লেষণ করছেন। দর্শক, আপনাদের কি মনে হয়, এই ধরনের হামলা কি মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও ঘনীভূত করবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান, এবং আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। হাইফা বন্দরের কার্যক্রম ইসরায়েলের আমদানিকৃত পণ্যের সিংহভাগ নিয়ন্ত্রণ করে, তাই এখানে অস্থিতিশীলতা মানেই সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এর সরাসরি প্রভাব পড়া। বর্তমান পরিস্থিতিতে হাইফার তেলের শোধনাগার এবং স্টোরেজ ট্যাঙ্কগুলোর নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং কর্তৃপক্ষ এই অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। ইরানের একটি গুরুত্বপূর্ণ স্টিল বা ইস্পাত কারখানায় সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে তেহরানের পক্ষ থেকে যে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা এখন ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরান সরকার সরাসরি অভিযোগ করেছে যে তাদের জাতীয় অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই শিল্প স্থাপনায় অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে, এবং এর পেছনে বাইরের শক্তির যোগসাজশ রয়েছে। স্টিল বা ইস্পাত শিল্প একটি দেশের অবকাঠামোগত উন্নয়নের মূল ভিত্তি, এবং ইরান যেহেতু এই সেক্টরের স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে, তাই এই হামলাকে তারা সরাসরি তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। ঘটনার বিস্তারিত পর্যালোচনায় দেখা যায়, হামলার ফলে কারখানার একটি বড় অংশে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল, এবং উৎপাদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে, যা কয়েক কোটি ডলারের ক্ষতির সমতুল্য। ইরানের সামরিক কমান্ড ঘোষণা করেছে যে এই ধরনের উস্কানোমূলক কর্মকাণ্ডের জবাব তারা যথাযথ সময়ে এবং যথাযথ স্থানে দেবে, এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত। এই উত্তপ্ত পরিস্থিতিতে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়াতে পারেন। ইরান বলছে যে তাদের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সগুলো রক্ষা করার জন্য এখন থেকে আরও আধুনিক র্যাডার এবং অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে মধ্যপ্রাচ্যে এখন এক ধরনের ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চলছে, যেখানে একে অপরের অর্থনৈতিক ও কৌশলগত স্থাপনাগুলোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তবে স্টিল কারখানায় এই হামলার পর ইরান যে ভাষায় প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে স্পষ্ট যে তারা বিষয়টিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না, এবং পাল্টা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে। ইরানের অস্ত্রাগারে যুক্ত হওয়া নতুন ড্রোনটির নামকরণের পেছনে লুকিয়ে আছে এক আবেগঘন গল্প, যা বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। একজন এতিম কন্যার নামানুসারে এই ড্রোনটির নামকরণ করা হয়েছে, যা ইরানের ড্রোন প্রযুক্তির প্রতি তাদের সফট পাওয়ার ও হার্ড পাওয়ারের এক অদ্ভুত সংমিশ্রণ।
এই ড্রোনটি ব্যবহার করেই ইরান দাবি করেছে যে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন পাইলটদের আস্তানা বা কৌশলগত ঘাঁটিতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং তাদের লক্ষ্যবস্তু অর্জিত হয়েছে। এই ড্রোনের বিশেষত্ব হল এটি অত্যন্ত নিচু দিয়ে উঠতে পারে এবং রাডারের চোখ ফাঁকি দিতে পারদর্শী, যার ফলে এটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক সূত্রগুলো দাবি করছে যে তাদের এই বিশেষ মিশনটি ছিল অত্যন্ত সুশোভিত এবং নিখুঁতভাবে পরিচালিত, যা প্রমাণ করে যে ড্রোন প্রযুক্তিতে তারা কতটা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। যে এতিমকন্যার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে তার পরিচয় গোপন রাখা হলেও এর মাধ্যমে ইরান একটি বার্তা দিতে চেয়েছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের আবেগ এবং সংকল্পের সাথে জড়িয়ে আছে। আপনারা যারা ড্রোন প্রযুক্তির এই অগ্রগতি নিয়ে আগ্রহী তারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কি মনে হয়, ড্রোনই কি ভবিষ্যতের যুদ্ধের প্রধান হাতিয়ার হতে যাচ্ছে? মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য এই দাবির বিষয়ে ভিন্ন মত পোষণ করা হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে। তবে এই পাল্টাপাল্টি দাবির মাঝে স্পষ্ট হয়ে উঠছে যে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আধিপত্য বিস্তারের লড়াই এখন প্রযুক্তিগত রূপ নিয়েছে। ইরানের এই ড্রোনবহর শুধু আক্রমণের জন্য নয়, বরং নজরদারির ক্ষেত্রেও অনন্য ভূমিকা পালন করছে বলে জানা গেছে। ড্রোনটির গঠন এবং এর সেন্সরগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা প্রতিকূল আবহাওয়ায় কাজ করতে সক্ষম। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের বিভিন্ন জল্পনা কল্পনার মাঝেই একটি নতুন গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে ইরানের মোট ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের অর্ধেকও এখনও ধ্বংস করা সম্ভব হয়নি, যা তাদের বিশাল সামরিক শক্তির জানান দিচ্ছে। এই রিপোর্টটি এমন সময়ে আসলো যখন অনেক দেশ দাবি করেছিল যে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অভিযান ও নিষেধাজ্ঞার ফলে ইরানের মিসাইল সক্ষমতা অনেকখানি কমে এসেছে, কিন্তু বাস্তব চিত্রটি বেশ ভিন্ন বলে মনে হচ্ছে এবং আধুনিক স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে ইরানের পাহাড়ি অঞ্চলের গভীরে এবং মাটির নিচে তৈরি করা মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোতে বিপুল পরিমাণ লঞ্চার ও মিসাইল মজুত রয়েছে। এই বিশাল সম্ভার ধ্বংস করা যে কোনো শক্তির জন্যই অত্যন্ত দুরূহ কাজ, কারণ ইরান তাদের এই সম্পদগুলো অত্যন্ত কৌশলে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যা ধরাছোঁয়ার বাইরে। এই তথ্যের পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে শুরু করেছে এবং এই অঞ্চলে এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই ধরনের বিশাল সমরাস্ত্র কি যুদ্ধের হুমকি বাড়ায় নাকি ভারসাম্য বজায় রাখে? আপনাদের চিন্তাভাবনা শেয়ার করতে ভুলবেন না। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সবসময়ই আন্তর্জাতিক মহলে একটি বিতর্কিত বিষয় হিসেবে থেকেছে, কিন্তু তেহরান সবসময়ই দাবি করে আসছে যে এটি তাদের সম্পূর্ণ আত্মরক্ষামূলক একটি ব্যবস্থা। এই লঞ্চারগুলোর গতিশীলতাও একটি বড় আলোচনার বিষয়, কারণ এগুলো খুব অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব, যা একে আক্রমণের জন্য আরও কঠিন করে তোলে। বিশ্লেষকদের মতে ইরানের এই মিসাইল ভান্ডার তাদের জন্য একটি বীমা হিসেবে কাজ করে, যা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় প্রতিরোধক। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই খবরটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি নির্ধারকদের জন্য নতুন করে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ডামাডোলে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যে উত্তর কোরিয়া এই যুদ্ধের নিহত তাদের সৈন্যদের জন্য বিশেষ অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে তাদের সরাসরি সম্পৃক্ততার বড় প্রমাণ হতে পারে। দীর্ঘ সময় ধরে গুঞ্জন ছিল যে উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য সৈন্য পাঠিয়েছে, কিন্তু পিয়ংইয়ং বা মস্কো কেউই সরাসরি তা স্বীকার করেনি। তবে এখন এই অন্ত্যেষ্টিক্রিয়ার খবরের পর বিষয়টি নিয়ে আর লুকোচুরি করার জায়গা থাকছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবরটি বলছে যে নিহত সৈন্যদের দেহাবশেষ বিশেষ বিমানে করে উত্তর কোরিয়ায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে। এই পদক্ষেপটি যেমন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করতে পারে, তেমনি দেশটির ভেতরে সাধারণ মানুষের মাঝে এক ধরনের জাতীয়তাবাদী আবেগের জন্ম দিতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক সংবাদের গভীরে যেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সব ব্রেকিং নিউজের জন্য। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান এই সামরিক সহযোগিতায় ইউরোপের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি ইউক্রেন যুদ্ধের সমীকরণকে আরও জটিল করে তুলছে। নিহত সেনাদের পরিবারকে বিশেষ সুবিধা এবং পদক দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা থেকে বোঝা যায় সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইন থেকে পাওয়া বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে যে উত্তর কোরিয়ার এই সৈন্যরা মূলত অত্যাধুনিক কামানের গোলা এবং কিছু ক্ষেত্রে পদাতিক সৈন্য হিসেবে কাজ করছিল। এই সম্পৃক্ততা প্রমাণ করে যে মস্কো এবং পিয়ংইয়ং এর মধ্যকার
প্রকার বন্ধুত্ব এখন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বরং তা এখন যুদ্ধের ময়দানেও দৃশ্যমান। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমা দেশগুলো আরও কঠোর নিষেধাজ্ঞার কথা চিন্তা করছে, যা উত্তর কোরিয়ার অর্থনীতির উপর চাপ বাড়াতে পারে।